14 আগস্ট 2005 সকালের সময় ছিল। হেলিওস ফ্লাইট 522 সাইপ্রাসের লানকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য তৈরি ছিল। সকাল 9:07 প্লেনটি টেক অফ করে। সেই সময় এর মধ্যে 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার সমেত মোট 121 জন মজুদ ছিল এবং প্লেনটিকে চালাচ্ছিল 58 বছর বয়সী জার্মান কন্ট্রাক্ট বেস পাইলট হ্যান্স জার্গেন মার্টিন, যার 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং তার কো-পাইলট ছিল 51 বছরের প্যাম্পাস সারলাম, যার 7,549 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। টেক অফ হওয়ার 5 মিনিট পর 9:12 প্লেনটি 12,040 ফিট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এই উচ্চতায় পৌঁছাতেই প্লেনে হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে। যখন এই অ্যালার্মটিকে যাচাই করা হয় তখন তারা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম ছিল, যেটা দেখার পর পাইলট অবাক হয়ে যায়, কারণ এই অ্যালার্মটা তখনই বাজে যখন প্লেন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। 12,000 ফিট উচ্চতায় এই অ্যালার্মটি বেজে ওঠার কারণ পাইলটরা বুঝতে পারছিল না। সেই কারণে তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ শুরু করে দেয় এবং এটিসিকে জানায় যে প্লেনের টেক অফ কনফিগারেশন অ্যালার্ম বাজতে শুরু করেছে। পাইলট এটিসির সাথে কথা বলছিল। ঠিক এই সময় প্লেনের ককপিটে কন্ট্রোল প্যানেলে আরও কয়েকটি অ্যালার্ম একসাথে বাজতে শুরু করে। অ্যালার্ম বাজার কারণে পাইলটের আওয়াজ এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সাথে প্লেনের মাস্টার কোশ্চেন অ্যালার্ম বাজতে শুরু করে দেয়, যার মানে প্লেনের কিছু সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে। পাইলটদের সমস্যা বাড়তে শুরু করে। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে এই সব কি হচ্ছিল। যাত্রীরা ঘটনাটি জানতে পেরে ভয়ে প্লেনের মধ্যে চেঁচামেচি শুরু করে দেয়। ক্রু মেম্বাররা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল এবং সমস্ত প্যাসেঞ্জারদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তখনই অক্সিজেন মাস্কগুলো অটোমেটিক নিচে নেমে এসেছিল। আসলে প্লেনে যখন অক্সিজেন কম হয়ে যায় তখন অটোমেটিক অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে। সেই সময় প্লেনটি প্রায় 18,000 ফিট উচ্চতায় ছিল। পাইলট বারবার এটিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তার কথা এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিছু সময় পর প্লেনের কানেকশন এটিসির সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটি একভাবে উপরের দিকে উঠতে থাকে। সাধারণত এই রুটে প্লেনের টোটাল 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে এবং 10:45 এথেন্স এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করার কথা ছিল। 9:23 প্লেনটি 34,000 ফিট উচ্চতায় পৌঁছেছিল। এরপর 9:37 প্লেনটি এথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে গিয়েছিল। 10:12 থেকে 10:50 পর্যন্ত এথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলের টিম রেডিও কলের সাহায্যে প্লেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। 10:45 প্লেনকে এথেন্সের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত প্লেনের কোনো খোঁজ খবর ছিল না। খারাপ কিছু আশঙ্কা করে গ্রিসের আধিকারিকরা দুটি বেস্ট F-16 ফাইটার জেটকে এই প্লেনটিকে খোঁজার জন্য পাঠায়। কিছু সময়ের মধ্যেই এই ফাইটার জেটগুলো হেলিওস ফ্লাইট 522কে খুঁজে পায়। এর মধ্যে একটি ফাইটার জেট উড়তে উড়তে প্লেনটির কাছে চলে আসে, এটা দেখার জন্য যে প্লেনটির মধ্যে কি চলছে। তখন ফাইটার জেটের পাইলট দেখে যে প্লেনের ভিতরে কো পাইলটের জায়গায় কেউ বসে রয়েছে এবং মেন পাইলটের মাথা নিচু হয়ে রয়েছে। এরপর ফাইটার জেটগুলো পিছনে যায় এবং পিছনের জানলা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করে। ফাইটার জেটের পাইলটদের কাছে অবাক করা বিষয় ছিল যে প্লেনের সাথে সাথে দুটি ফাইটার জেট উড়ছিল, এর সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ঘুরেও তাকায়নি। প্যাসেঞ্জারদের কাছ থেকে কোনো রিয়াকশন পাওয়া যায় না। 11:49 জেটের পাইলট দেখে যে একজন প্লেনের ক্যাবিন থেকে ককপিটের দিকে আসছে। কিছু সেকেন্ড পরে তাকে প্লেনের পাইলট সিটে বসতে দেখা যায়। সেই লোকটিকে পাইলটের সিটে বসতে দেখে ফাইটার জেটের পাইলট তাকে ইশারা করে এবং প্লেনের ভিতরে পরিস্থিতির সম্পর্কে জানতে চায় এবং সেই লোকটিও ফাইটার জেটের পাইলটদের কিছু বলার চেষ্টা করছিল। 11:50 প্লেনের বাম দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেন বাম দিকে ঝুঁকে অনেক দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্লেনের পাইলট সিটে বসে থাকা লোকটি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক 12টার সময়
প্লেনের ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। এরপর প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। 12:04 প্লেনটি এথেন্স থেকে 40 কিলোমিটার দূর গ্রামিটোর পাহাড়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায় এবং প্লেনটির ক্র্যাশ হওয়ার সাথে প্লেনে থাকা প্যাসেঞ্জার, ক্রু মেম্বার সমেত 121 জনের মৃত্যু হয়ে যায়। এরপর ফ্লাইট 522 ক্র্যাশ হওয়ার খবর সারা গ্রিসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু হয়ে যায়। এক এক করে 121 জনের ডেড বডিকে খুঁজে বার করা হয়। এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বডির উপর যখন পরীক্ষা করা হয় তখন একটি অবাক করা তথ্য সামনে আসে। আসলে প্লেনের মধ্যে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জার এবং পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার আগেই মারা গিয়েছিল। এখানে প্রশ্ন আসে যে যখন পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার 2 ঘন্টা আগেই মারা গিয়েছিল তাহলে তখন প্লেনকে কন্ট্রোল কে করছিল? বন্ধুরা, আমরা ভিডিও শুরুতে যে ব্যক্তির কথা বলেছিলাম সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস পোড্রামো। এই লোকটি শেষ পর্যন্ত প্লেনের কন্ট্রোল সামলেছিল। অ্যান্ড্রিয়াসের কাছে ইউকের কমার্শিয়াল পাইলটের লাইসেন্স তো ছিল, কিন্তু তার বোয়িং 737 প্লেন ওড়ানোর মতো এক্সপিরিয়েন্স ছিল না। তার সত্ত্বেও সে প্লেনকে জনবসতি থেকে দূর ফাঁকা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। যখন এক্সপার্টরা প্লেনটি যাচ শুরু করে তখন সামনে আসে যে প্লেনটি যখন বাম দিকে ঝুঁকে গিয়েছিল তখন প্লেনের বাম দিকের ইঞ্জিনের ফিউল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার প্রধান কারণ জানা যায়নি। তখন হঠাৎ করে একজন ইনভেস্টিগেশন অফিসারের নজর কন্ট্রোল প্যানেলের একটি বটনের উপর পড়ে এবং এই বটনটি ছিল প্লেনের এয়ার প্রেসারকে সেট করার। এই বটনকে দেখতেই অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারে। আপনাদেরকে বলে রাখি যে প্রেসারাইজ বটন প্লেনের এয়ার প্রেসারকে কন্ট্রোল করে। সাধারণত এই প্রেসারাইজ বটনকে অটোমেটিকই রাখা হয়। দুর্ঘটনা ঘটার একদিন আগে বোয়িং 737 প্লেনটি তার রুটিন সার্ভিসে গিয়েছিল এবং সেখানে প্লেনটিকে ভালোভাবে সার্ভিস করে প্লেনের এয়ার প্রেসার বটনটিকে ম্যানুয়াল করে রাখা হয়। প্লেন টেক অফের আগে পাইলট এবং কো পাইলটের নজর একবারও এই বটনের উপর পড়েনি, সেই কারণে এটি ম্যানুয়াল মোডেই ছিল। আস্তে আস্তে প্লেনে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং প্যাসেঞ্জাররা অস্বস্তি অনুভব করে। যখন ককপিটে বসে থাকা পাইলট অ্যালার্মটি শুনতে পায় তখন তারা এর পিছনের কারণ জানতে শুরু করে, কিন্তু একবারও তাদের নজর এই প্রেসারাইজ বটনের উপর পড়েনি, যে কারণে ককপিটেও অক্সিজেন লেভেল কমে গিয়েছিল এবং পাইলটও অজ্ঞান হতে শুরু করেছিল। প্লেনের ভিতরে প্যাসেঞ্জারদের অক্সিজেন মাস্ক অটোমেটিকই নিচে এসে গিয়েছিল, কিন্তু ককপিটের মধ্যে অক্সিজেন মাস্ক অটোমেটিক পড়ে না, যে কারণে দুটি পাইলটই অজ্ঞান হয়ে যায়। এরপর আস্তে আস্তে এক এক করে প্যাসেঞ্জাররাও অজ্ঞান হতে শুরু করে, কারণ প্যাসেঞ্জার সিটের উপর থাকা অক্সিজেন মাস্ক 12 মিনিটেরই অক্সিজেন প্রোভাইড করতে পারে। অক্সিজেন না পাওয়ার কারণে সবাই আস্তে আস্তে মারা যেতে শুরু করে। প্লেনটি অটো পাইলট মোডেই এথেন্সের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় এমন হলো যে প্লেনের সমস্ত যাত্রীরাই মারা যায়, কেবল একজন বাদে। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস পোড্রামো। আপনারা এটা ভাবছেন যে অ্যান্ড্রিয়াস এত সময় পর্যন্ত বেঁচে ছিল কিভাবে? তাহলে আপনাদেরকে বলে রাখি যে অ্যান্ড্রিয়াস একজন স্কুবা ডাইভার ছিল এবং স্কুবা ডাইভাররা নিজেদের নিঃশ্বাসকে লম্বা সময় পর্যন্ত আটকাতে সক্ষম হয়। সেই কারণে সে লম্বা সময় পর্যন্ত জীবিত ছিল, কিন্তু অক্সিজেন প্রপার না পাওয়ায় তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু যেভাবে হোক সে ককপিট পর্যন্ত পৌঁছায় এবং প্লেনকে কন্ট্রোল করতে থাকে, কিন্তু সেই সময় সমস্ত প্যাসেঞ্জাররাই প্রায় মারা গিয়েছিল। অ্যান্ড্রিয়াস শেষ পর্যন্ত প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এতে সফল হয় না এবং প্লেনটি পাহাড়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। এই ঘটনার প্রায় 15 মাস পর গ্রিসের আধিকারিকরা এই ঘটনার রিপোর্ট পাস করে, যেখানে বলা হয় যে এই ঘটনার জন্য শুধুমাত্র একটি বটনই দায়ী ছিল, প্রেসারাইজ বটন, যেটা ম্যানুয়াল করা ছিল। আমার মনে হয় যে আসল দোষ সেই সার্ভিস সেন্টার ওয়ার্কারদেরই ছিল, যেখানে প্লেনকে রুটিন সার্ভিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারা প্লেনের প্রেসারাইজ বটনকে ম্যানুয়াল মোডে করে দিয়েছিল, কিন্তু এই বিষয়টিকে কাউকে জানায়নি। তারা এটাকে অটো মোডে করে রাখতে পারত, অথবা পাইলটকে
এটা সম্পর্কে জানানো উচিত ছিল, কিন্তু তারা কোনো কিছুই বলেনি। দোষ কার ছিল এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।